দর্শক আমন্ত্রণ চাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। 15 অক্টোবর এই নির্বাচনের ভোট গ্রহণ, বাকি আছে আর মাত্র একদিন। চলছে জমজমাট প্রচারণার শেষ দিন আজ, যা চলবে ঠিক রাত 12টা পর্যন্ত। 407 জন প্রার্থী লড়ছেন কেন্দ্রীয় সংসদের 26টি পদে। এছাড়াও চলছে হল সংসদ নির্বাচনের প্রচারণাও একই দিন, তারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন প্রচারণার শেষ দিন এই চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারও। একই সঙ্গে জয়েন করছেন বিভিন্ন প্যানেলের যারা ভিপি এবং জিএস প্রার্থীরা। আমি শুরুতেই একটি কথা বলে রাখি, আজ আর কোনো ডিবেট নয়, নির্বাচনের প্রস্তুতি এবং সবশেষ প্রার্থীদের যে অবস্থান এবং ভোট নিয়ে তাদের যে অবস্থান সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব এবং আজও প্রশ্ন করার সুযোগ থাকছে ভোটারদের এবং প্রার্থীদেরও। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমার হাতের বাদিকে আছেন অধ্যাপক মনিরুদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, চাকসু নির্বাচন। আমার হাতের ডান দিকে আছেন ইব্রাহিম হোসেন রনি, শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী, ভিপি প্রার্থী। আমার হাতের বাদিকে জয়েন করেছেন সাজ্জাদ হোসেন হৃদয়, ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী। এবং ডান দিকে আছেন স্বতন্ত্র সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী, সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত যে প্যানেল, মাহফুজুর রহমান। এবং আমাদের সঙ্গে জয়েন করেছেন ধ্রুব বড়ুয়া, বাম সংগঠনগুলোর নেতৃত্বাধীন বৈচিত্র্যের ঐক্য প্যানেল। এবং আমার হাতের ডান দিকে সবশেষে আছেন সাকিব মাহমুদ রুমি, ছাত্র অধিকার ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী। আপনাদের সবাইকে স্বাগত চাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের এই পোডিয়ামে। শুরুতেই আমরা আজ অধ্যাপক মনিরুদ্দিন স্যারের কাছে যাব, এই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তার কাছ থেকে জানবো। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, আর মাত্র একদিন বাকি, তারপরেই হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত যে ভোট, 35 বছর পর যে ভোট হতে যাচ্ছে। এবং একই সঙ্গে আপনি 1990-এর যে নির্বাচন ছিল, সবশেষ নির্বাচন, সেই নির্বাচনেও আপনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন। 35 বছর পর এসে আপনি আজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অবাধ একটি ভোট আয়োজনের জন্য কি কি প্রিপারেশন নিয়েছেন, কেন্দ্র প্রিপারেশন এবং আইন শৃঙ্খলা প্রিপারেশন? ধন্যবাদ। চাকসু নির্বাচন বা চাকসু আমার কাছে বেশ আবেগের জায়গা। এই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষার্থী ছিলাম এবং একটা চাকসুতে আমি প্রার্থীও ছিলাম, আর একটা চাকসু আমি নির্বাচন পরিচালনা করেছি। এই কারণে এবং আজ পর্যন্ত যতদিন আমার পেরিয়ে গেছে ওই 90-র পরে, প্রতিদিনই আমি দেখতে চাইছিলাম যে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করুক। 24-এর গণ আন্দোলন এই সুযোগটা করে দিয়েছে, শিক্ষার্থীরা সেটির প্রতিদান দিচ্ছে। আমি অত্যন্ত আনন্দের সাথে একটা বিষয় শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চাই। চাকসু নির্বাচনে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আমি নিজে একটু ইতস্তত ছিলাম যে এই পরিবর্তিত পরিস্থিতিতে চাকসু নির্বাচন করতে গিয়ে শিক্ষার্থীরা কিভাবে বিহেভ করে। আজ এই চত্বরে দাঁড়িয়ে আমি দ্ব্যর্থহীনভাবে একটি কথা বলতে চাই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে, যারা প্রার্থী হয়েছেন এবং যারা ভোটার হিসাবে আছেন, যারা বিভিন্ন দল বা নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকের কাছে আমি আমার অভিনন্দন পৌঁছাই এই জন্য যে এই বিরাট আয়োজনকে অর্থবহ করার জন্য, সুন্দর করার জন্য, সুষ্ঠু রাখার জন্য তাদের যে প্রচেষ্টা ছিল, এটি আমরা কোনো আইন করে করিনি, এটি তাদের ভিতর থেকে বোধ থেকে করেছে, যার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমরা প্রথম থেকেই একটি বিষয়ে অত্যন্ত তৎপর থাকতে চেষ্টা করেছি। কমিশন, এই কমিশনকে আমি বলি ইনক্লুসিভ একটা কমিশন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে পরিচালিত হয়, প্রশাসনের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারাই এই কমিশনের সদস্য, আমি ছাড়া। যার কারণে আমি দেখলাম যে তাদের কাছ থেকে যেই ধরনের সহযোগিতা পাওয়া যায়, একটু প্রয়োজনের অতিরিক্তই পাওয়া যায়। তার কারণ প্রত্যেকে কোনো না কোনো দায়িত্ব পালন করে, সুতরাং কোনো অফিস থেকে বা কোনো প্রশাসন থেকে সহযোগিতা চাইলেই দ্রুত পাওয়া যায়। এই কারণে আমি প্রথমেই যে এই কাজটুকু করেছি, শিক্ষার্থীদের আস্থার জায়গাটা তৈরি করার জন্য এই কমিশনার যারা আছেন তাদের এবং আমি নিজেও আমরা একটা শপথ গ্রহণ করেছি এজন্য যে আমাদের সাথে
আমরা যারা দায়িত্ব পালন করব, যাদের কার জন্য দায়িত্ব পালন করব, প্রত্যেকটি বিষয় যেন নির্মোহ হয়। আমরা কেউ দলের বা মতের ঊর্ধ্বে নই, কিন্তু দায়িত্ব পালনে যেন আমরা নির্মোহ থাকি, এই প্রত্যাশা, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। প্রথম থেকেই শিক্ষার্থীদের কাছে আমার সবচেয়ে বেশি নিবেদন, আমরা পরপর 3 বার বিভিন্ন সময়ে আমাদের শিক্ষার্থীদের সাথে বসেছি। শিক্ষার্থীদের যে সমস্ত চাওয়া আছে সেটি অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং প্রত্যেকটি চাওয়াকে আমরা আমাদের আন্তরিকতা দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং সেই কারণে আজ এই একটা অবস্থায় এসে পৌঁছেছি যে আগামী দিন বাদে পরশুদিন একটি নির্বাচন, এবং নির্বাচনের সমস্ত আয়োজন আমাদের প্রস্তুত। আমরা বলেছিলাম যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা নির্বাচন করবে এবং নির্বাচন প্রার্থী হবে বা নির্বাচনের সহযোগী হবে, ভোটার হবে, প্রত্যেককে আমরা একটা পরিচিতি দিচ্ছি, সেটি হলো শুধুমাত্র শিক্ষার্থী। এখানে কে কোন দল থেকে, কে কোন প্যানেল থেকে, কে কার সমর্থন নিয়ে নির্বাচন করেছে আমি একটিবারও কাউকে জিজ্ঞাসা করিনি। আমরা যতদিন আমাদের কেন্দ্রে অথবা আমাদের সাথে কথা বলেছে, প্রত্যেকেই সে তার প্রার্থিতার পরিস্থিতি, প্রার্থিতার পরিস্থিতি দিয়েই আমাদের সাথে কথা বলেছে। এর মধ্যে গত প্রায় 15 দিন থেকে, মানে বিশ্ববিদ্যালয়ে আমরা যেদিন ফাইনাল প্রার্থী তালিকা দেই তারপর থেকে 1 সপ্তাহ 9 দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। গত 4 তারিখে 5 তারিখে বিশ্ববিদ্যালয় খুলেছে। খোলার পর থেকে একটু জনসংখ্যা কম, ছাত্র সংখ্যা একটু কম থাকলেও গত রোববার থেকে, মানে গতকালকে থেকে এটি সরগরম অবস্থায় আছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমকে সাথে নিয়ে শিক্ষার্থীরা তাদের আয়োজনকে এবং তাদের সহযোগিতাটাকে দীর্ঘায়িত করছে। আমরা তাদের সাফল্য কামনা করছি যারা প্রার্থী হয়েছে তাদের, এবং অভিনন্দন জানাচ্ছি যারা ভোটার হবে, ভোটার হিসাবে তাদের ভোট দিবে। জি স্যার, ধন্যবাদ। একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, ডাকসু এবং জাকসু নির্বাচনের অভিজ্ঞতার পর এই চাকসু নির্বাচনে কি কি ধরনের পরিবর্তন অথবা আপডেটেশন আপনারা এনেছেন? বিশেষ করে ব্যালট যে ছাপানো হয় সেই ব্যালট আপনারা কিভাবে ছাপাচ্ছেন, এবং একই সঙ্গে ভোট গণনার যে পদ্ধতিটা সেটাতে আপনারা নতুনত্ব কি এনেছেন? ধন্যবাদ। আমরা তো আসলে ব্যালটের বিষয়টা আমাদের শিক্ষার্থীদের সাথে একাধিকবার কথা বলেছি। আমরা জানি যে আমাদের অনেকের অনেক ধরনের প্রস্তাবনা ছিল, এবং প্রতিটি প্রস্তাবনার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি ছিল। কারণ আমরা আমাদের কেন্দ্রে 26টা ভোট এবং প্রতিটি হলে 14টি ভোট, একজন শিক্ষার্থী 40টি করে ভোট দিবে। এই ভোট এবং আমাদের যে প্রার্থী সংখ্যা প্রায় 1000-এর মতো, তার মধ্যে চাকসুতেই আছে 500-র মতো। এই যে প্রার্থী সংখ্যা, এই প্রার্থী সংখ্যাদেরকে আমরা যদি ব্যালট করতে যাই, সেটি আমরা হিসাব করেছি ছবিসহ, অনেকে চাইছে ছবিসহ যদি করি তাহলে 55 থেকে 56 পৃষ্ঠা হয়। যদি ছবি ছাড়াও যদি আমরা কাগজে করি তাহলে অন্ততপক্ষে 10-12টা বা 15টা হবে। আমি একটা বই চিন্তা করছিলাম। পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম যে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রজন্মের, এবং তারা প্রত্যেকেই ভর্তি পরীক্ষা দিয়েছে যেই প্রক্রিয়ায়, আমরা ঠিক এই প্রক্রিয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছি। আমরা চেষ্টা করেছি যে ভর্তি পরীক্ষায় যেভাবে একজন শিক্ষার্থী তার ভোটটা দিচ্ছে, মানে চয়েসটা দিচ্ছে, এখানেও সেভাবে আমরা যে সমস্ত ভিভি প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে বা অন্যান্য যে সমস্ত পদে যারা প্রার্থী আছে তাদের নাম আমরা লিখছি। তারপরে তাদের নামের পাশে থাকবে তাদের ব্যালট নাম্বার, এবং পাশে হলো একটা বৃত্ত, যে বৃত্ত তারা ভরাট করবে। এই যে প্রক্রিয়াটা, এটি আমাদের শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ পরিচিত একটা প্রক্রিয়া। সুতরাং আমি বলি যে আমাদের যতজন ভিভি প্রার্থী আছে প্রত্যেকেই যারা বিভিন্ন জায়গায় ওখান থেকে যার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাইবে, তার পাশে যেই নামের পাশে যেই বৃত্তটা আছে এই বৃত্তটা ভরাট করবে। এখন
আমরা যেই প্রক্রিয়ায় ভোটটা গণনা করব সেইটা একটু আমার শিক্ষার্থীদের কাছে আমি একটু ক্লিয়ার করতে চাই। আমরা ভর্তি পরীক্ষায় যে কাজটা করি, প্রত্যেকটা প্রার্থী বা প্রত্যেকটা স্টুডেন্ট যেই ভোট দিবে সেই ব্যালট পেপারটি আমরা স্ক্যান করাবো। আচ্ছা, আর একটা কথা আগে বলি, সেটি হলো প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক ভোটার 4টি ব্যালট পাবে চাকসুর জন্য, হলের জন্য পাবে 1টি। এই 4টা ব্যালট সে 4টা ফিল আপ করে অ্যাকর্ডিংলি সে 4টা আলাদা বক্সে ফেলবে, ব্যালট নম্বর 1, ব্যালট নম্বর 2, ব্যালট নম্বর 3, ব্যালট নম্বর 4, আর হলেরটা আলাদা ফেলবে। এই কাজটুকু এই যিনি আমাকে যে আপনি প্রশ্ন করেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কি করলাম, সেটি হলো আমাদের সময়কে আমরা বাঁচালাম। এই জন্য যে শিক্ষার্থীরা যখন এই ব্যালটটা আলাদা আলাদা বাক্সে ফেলবে তখন সেটা আলাদা করতে আর আমাদের এক্সট্রা 2 ঘন্টা সময় লাগবে না। এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো আমরা প্রত্যেকটি কেন্দ্রে যে 5টা ভবনের যে সমস্ত কেন্দ্রে ভোট গণনা করা হবে, প্রত্যেকটা গণনাতে আমরা ভেন্ডরের যে একটা গণনার রেজাল্ট হবে, আলাদাভাবে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের প্রোগ্রামার দিয়ে আমরা আলাদা ভোটার একটা গণনা করব। আরেকটা স্ক্যানিং হওয়ার পরে আরেকটা যখন প্রোগ্রাম হবে, 2টা আলাদা আলাদা যদি মিল হয়, মানে সমান হয়, শুধু তখনই এটা রেজাল্ট হিসেবে গণ্য হবে। আদারওয়াইজ আমরা আবার বারে বারে এটাকে নতুন করে স্ক্যান করে হলেও একটা ইউনিফর্ম রেজাল্ট যেন হয় সেটি। এবং একইভাবে এই রেজাল্টটা আমরা ডিক্লেয়ার করব রেসপেক্টিভ সেন্টার থেকে। ওই যেই হলের যেই সেন্টার সেখান থেকেই ভোটের গণনা শেষে রেজাল্ট ঘোষণা করা হবে। শুধুমাত্র চাকসুর নির্বাচন কেন্দ্রীয় যে কেন্দ্র হবে সেই কেন্দ্রটা আমরা যখন আলাদা আলাদা বিভিন্ন হল থেকে আমরা রেজাল্ট পাবো, সেটা যোগ করে একসাথে আমরা বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের ফাইনাল রেজাল্টটা আমরা চাকসুর ঘোষণা করব। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু প্রার্থীদের প্রশ্নে যেতে চাই। আপনারা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করতে পারবেন। শুরুতেই যাচ্ছি রনির কাছে, ইব্রাহিম হোসেন রনি। জি, ধন্যবাদ জানাচ্ছি যমুনা টিভিকে এত চমৎকার একটি আয়োজনের জন্য। ধারাবাহিকভাবে তাদের আয়োজনগুলো অনেক চমৎকার মনে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যারকে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের যারা ভিভি প্রার্থী এবং শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়ছি। তো আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে ব্রেইল পদ্ধতি রাখা হয় নাই, তাদের সাথে যিনি সহযোগী হিসেবে এসে ভোট প্রদান করবেন তিনি তো স্বাভাবিকভাবে জেনে যাবেন যে সেই দৃষ্টি প্রতিবন্ধী ভাই বা বোন তিনি কাকে ভোট দিচ্ছেন। এই জন্য কি তার নিরাপত্তা সংকট হবে না? আর এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের অবস্থানটা কি একটু যদি স্যার বলতেন ভালো হতো। এরপরে আমার সেকেন্ড প্রশ্ন, ওয়েবসাইটে আমরা দেখেছি যে ছবিযুক্ত ভোটার তালিকা করা হয় নাই। এ কারণে যদি অসঙ্গতি হয় সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন কি ভূমিকা রাখবে, যদি স্যার একটু ক্লিয়ার করতেন। জি স্যার বলবেন। অশেষ ধন্যবাদ রনি। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি তোমার 2টা প্রবলেমই কিন্তু আমরা সলভ করেছি। তার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আজকে আমার সাথে দেখা করেছে এবং তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তারা আমাদের কমিশনের উপস্থিতিতে ভোটটা দিবে। এবং সেই জন্য আমি তাদেরকে একটা নোটিশ করেছি যে তারা তাদের মোট সংখ্যা কতজন সেটি জানালে আমাদের নির্বাচন কমিশন অফিসের বাহিরের যে কক্ষটি আছে সেখানে আমাদের 2 জন কমিশনারের উপস্থিতিতে তারা তাদের ভোট প্রদান করবে এবং তারা সেটাতে সম্মতি দিয়েছে। সেই হিসাবে তাদের সাথে আমার আলোচনা শেষ হয়েছে। দ্বিতীয়টি সেটি হলো ছবিযুক্ত ভোটার তালিকা আমাদের কাছে করা হয়ে গেছে। এটি তোমাদের দাবি ছিল এবং আমরা এটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা এই ছবিযুক্ত ভোটার তালিকা প্রতিটি কেন্দ্রে থাকবে। প্রতিটি শিক্ষার্থী তারা তাদের আইডি কার্ড নিয়ে তারা ওখানে যাবে। সেই আইডি কার্ডের সাথে ছবির সাথে মিল হলেই শুধুমাত্র সে ভোট দিতে পারবে। সুতরাং এই ব্যাপারে আর কোনো দ্বিমতের বা কনফিউশনের কোনো সুযোগ নেই। আমি একটু সংযুক্ত করতে চাই প্লিজ। সেটা হচ্ছে
যে স্যার এখানে দুইজন নির্বাচন কমিশনার স্যার উপস্থিত থাকবেন, এখানে যিনি ভোট দিতে আসবেন তার পক্ষ থেকে একজন প্রতিনিধি রাখা যায় কিনা, এটা আমার প্রস্তাবনা। কারণ আমরা তো জানি নির্বাচন কমিশন তারা একটি ডিপার্টমেন্টের, যেহেতু দুজনই থাকবেন, তা যিনি দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন থাকবেন তাদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী অর্থাৎ 3 জনের উপস্থিতিতে ভোটটা নেওয়া যায় কিনা একটা বিষয়। আরেকটা হলো যেহেতু আলাদা কেন্দ্র হয়ে যাচ্ছে সেখানে আসলে প্রার্থীদের পোলিং এজেন্ট প্রয়োজন হবে কিনা, বা এই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি যদি জানাতেন। কেন্দ্র যখন ভিন্ন হয়েছে, পোলিং এজেন্ট লাগলে পোলিং এজেন্ট আমাদের যে সমস্ত প্রার্থীরা আছে তারা পোলিং এজেন্ট এমনি আমাদেরকে দিয়ে রেখেছে অনেক। আমরা সেখান থেকে প্রয়োজন যদি মনে করি ওদের সাথে কথা বলে, যদি ওরা মনে করে যে তাদের পোলিং এজেন্ট লাগবে তাহলে ওরা নিবে। আর যেই কথাটা লাস্টে বলছো সেটা হলো যে তাদের প্রতিনিধি, এই কথা তো আগেই তুমি নিজেই অস্বীকার করেছো যে যদি প্রতিনিধি থাকে তাহলে ভোটটা প্রকাশ হয়ে যাবে। যেহেতু কমিশন একটি ওথের মাধ্যমে নিয়েছে, আমি মনে করি কমিশনের উপস্থিতিতে দিলে ওই সমস্যাটা থাকবে না। অর্থাৎ তারাও কিন্তু এটাই অ্যাগ্রি করেছে, তারা অ্যাগ্রি করার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কমিশনারের উপস্থিতিতে তাদের ভোট দিতে চাইছে। ধন্যবাদ। জি স্যার, আপনাকে ধন্যবাদ। সাজ্জাদ হোসেন হৃদয়, স্যারের কাছে প্রশ্ন। যমুনা টিভিকে ধন্যবাদ এবং যারা আমার সহ আলোচকবৃন্দ, নির্বাচন কমিশনার এবং উপস্থিত ভাই বোনরা সবাই আমার সালাম নেবেন। স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের উপস্থিতিতে ভোট নেওয়া হবে, আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে পক্ষপাতমূলক আচরণ করেছে। এখন নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীল তারা যদি পক্ষপাতমূলক আচরণ করে, তারা যদি তাদের অনুগত প্রার্থীর প্রতি যদি ভোট দেওয়ার ক্ষেত্রে মনে যে দৃষ্টিহীন প্রতিবন্ধী সে যদি ভোট দিল একজনকে, কিন্তু যে নির্বাচন কমিশনার তিনি যদি আরেকজনের প্রতি অনুরক্ত হন তাহলে তিনি যদি তাকে ভোটটা দিয়ে দেন, তাহলে এই ক্ষেত্রে নির্বাচন আমরা কি ব্যবস্থা দেখতে পাই? অধ্যাপক মনিরউদ্দিন। এটি আমার জন্য বিব্রতকর, এরকম একটি প্রশ্নের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা শিক্ষার্থীদের কাছে এইভাবে নিজেদেরকে বিকিয়ে ফেলেছি এটা আমার ধারণা ছিল না। আমি মনে করি যে আমি 2 জন কমিশনারের কথা বলছি, 2 ডিপার্টমেন্টের, কারণ সিনিয়র প্রফেসর ছাড়া এই ধরনের কার্যক্রমে সাধারণত কমিশনে কেউ নেই। এখন দৃষ্টি প্রতিবন্ধীর ওদের প্রস্তাব ছিল এমন, আমরা সেভাবে এন্টারটেইন করেছি। এখন যদি মনে করেন যে আপনাদের এই ধরনের কথা যদি এই ধরনের হয়, তাহলে আমরা বলবো যে ওই দৃষ্টি প্রতিবন্ধীর সাথে আলাপ করে যেটি সম্ভব সেটি করতে হবে, কারণ ওরা আমাদের কাছে এরকম প্রস্তাব দিয়ে এসেছিল এবং সেইটা বলার পরে তারা স্যাটিসফাইড হয়ে এসেছে। সুতরাং আমার ব্যক্তিগত অভিমত হলো, আমি নিজেকে বা আমার শিক্ষকদেরকে এইভাবে কথা বলাটা আমার বোধহয় ভালো লাগলো না বিষয়টা। ধন্যবাদ। আমি একটু যুক্ত করি, আমার যখন প্রশ্ন আমি একটু যুক্ত করি। স্যারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আসলে কিন্তু এই ঘটনায় কিন্তু আমাদের ঘটে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত থাকেন এবং আমরা দেখি যে যাদের প্রতি অনুরক্ত তাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়া। আপনাকে আরেকটু, আপনি প্রশ্ন করছেন, আমি আপনাকে বলছি যে এই যে প্রচারণা চলেছে এতদিন এবং নির্বাচন কমিশন যে পুরো নির্বাচন আয়োজনের কাজগুলো করেছে, এর মধ্যে কি আপনার এমন কোনো স্পেসিফিক ঘটনা আপনার চোখে পড়েছে কিনা, অথবা এমন কোনো স্পেসিফিক অভিযোগ আছে কিনা? আচ্ছা, আগে আমার জিনিসটা আমি ক্লিয়ার করি, তারপর আপনার উত্তর আমি যাচ্ছি। তো আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ঘটনা কিন্তু চির নিয়ম যে শিক্ষকদের দ্বারা কিন্তু শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়। এটা আমাদের শ্রদ্ধার জায়গায় তারা শিক্ষকরা থাকেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে থাকা শিক্ষকরা কিন্তু আমাদের নারী বন্ধু নিয়ে হেনস্থা করেছেন, কটূক্তি করেছেন, যেগুলো আমি উচ্চারণ করতে পারছি না। আমাদের সেই জায়গায় যেই শিক্ষকরা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকবেন, এটা আমার উদ্যোগে না, এটা হচ্ছে আমি সোহরাওয়ার্দী হলে যখন যাই, ঠিক দৃষ্টি প্রতিবন্ধী কতগুলো ভাই আমাকে জানিয়েছিল যে আমি যাকে ভোট দিব, কিন্তু যদি সেখানে যারা থাকবেন তারা যদি অবশ্যই কোনো দলের প্রতি তো তাদের একটা ভালো লাগা থাকতে পারে, তো আমার ওই ভোটার নিশ্চিত হচ্ছে। স্যার তো এখানে উত্তরে বলেছেন যে তারা একটা শপথ নিয়েই কাজটা শুরু করেছেন, এখন পর্যন্ত সেই শপথে কোনো ব্যত্যয় দেখেছেন কিনা স্পেসিফিক করে বলেন আপনি। শপথের ব্যত্যয় না দেখলেও আমরা যে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আমরা দিয়েছিলাম বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে, সেখানে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সেই অভিযোগের প্রেক্ষিতে কি কার্যকর ব্যবস্থা নিয়েছেন আমরা এখনো দেখিনি। সেটাও একটু স্পেসিফিক করবেন। যেমন আমরা দেখেছি মেয়েদের হলে আপনার ফার্স্ট এড বক্স বিলি করা হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে আমাদের শিবির সমর্থিত
প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি যে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ক্লাসরুমে প্রচারণা চালিয়েছেন, তার বিপক্ষে যে কীরকম কার্যকর ব্যবস্থা নিয়েছেন আমরা এখনো কোনো শিক্ষার্থী তারা অবগত আমি নয়। এবার প্রশ্নটা পেয়েছি স্যার, এই স্পেসিফিক অভিযোগগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা? স্যার এখানে যেহেতু ছাত্রদল প্রার্থী অভিযোগ করেছে, আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ছাত্রদলের বিরুদ্ধেও কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। আপনি সেক্ষেত্রে স্যার কি করেছেন? আপনি সেক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছেন যদি বলতেন? দুটো প্রশ্নই একসাথে স্যার। ধন্যবাদ। আমি এই বিষয়টাকে এইভাবে দেখতে চাই, আমাদের আচরণবিধি প্রণয়ন কমিটি এবং সেটার প্রতিপালন কমিটির একজন কনভেনার আছে প্রফেসর নসরুল্লাহ বাহাদুর সাহেব, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র প্রফেসর। ওনার নেতৃত্বে আমরা একটা অবজারভেশন কমিটি করেছি, ভিজিলেন্স টিম যাকে বলে। ওনাদের মাধ্যমে আমরা এই অভিযোগগুলো গ্রহণ করেছি এবং সেই গ্রহণের পরিপ্রেক্ষিতে যে সমস্ত অভিযোগগুলো আছে আমরা একটি একটি করে প্রত্যেকটিকে বিশ্লেষণ করেছি, সবারকে ডাকিয়েছে তারা, এবং সেই মর্মে ব্যবস্থা নেওয়ার কথাও আমি যতটুকু জানি রেসপেক্টিভ যারা অভিযোগ করেছে তাদের কাছে জানানো হয়েছে। এর মধ্যে যদি কেউ যদি না জানে বা কোনো কিছু যদি স্পেসিফিক্যালি কোনো অভিযোগের বিষয়ে যদি তার যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা না জেনে থাকে, তাইলে প্রফেসর বাহাদুর কাছে জেনে নিলে বোধহয় ভালো হবে। এক, এবং আমি যতটুকু জানি যে এই একজন প্রার্থী যে কথাটা বলছে বিভিন্ন হলের এবং সাউন্ড সিস্টেমের কথা যেটা বলা হয়েছে, সেই কথাগুলোকে প্রত্যেকটিকে অ্যাড্রেস করা হয়েছে এবং প্রত্যেকটিকে নিয়ম অনুযায়ী তাদেরকে ডাকানো হয়েছে, তাদের সেটা প্রত্যাহার করা হয়েছে এবং তাদেরকে সেই বিষয়ে যা যা করা দরকার নির্বাচন কমিশনের প্রাথমিক কার্যক্রমের মধ্যে প্রত্যেকটি করা হয়েছে। এবং একইভাবে যিনি অভিযোগ করেছেন তাদের দলের বা তাদের প্রার্থীর বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ আসছে এবং সেই অভিযোগের ব্যবস্থাও আমরা সেইভাবেই নিয়েছি যেটা অন্য প্রার্থীর বেলায় নেওয়া হয়েছে। সুতরাং আমরা একটা মানে স্বনির্বন্ধ অনুরোধ, এটা স্টুডেন্টদের কাছে আমি এতক্ষণ পর্যন্ত সেই কথাই বলছিলাম, আমাদের শিক্ষার্থীরা যে বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে সহযোগিতা করেছে সেটি হলো যে আমরা যে সমস্ত আচরণবিধি প্রণয়ন করেছি সেটাও আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই করেছি। আচরণবিধির অর্থ কী? আচরণবিধির অর্থ হলো আমি নিয়মের মধ্যে থেকে আমার কার্যক্রমটা পরিচালনা করব। যে ব্যত্যয় হয়েছে সেটার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। প্রাথমিকভাবে যদি সেটা খুব গুরুতর না হয় তাহলে সেখানে আমাদের বলা ছিল তাকে সাবধান করে দেওয়া, সেই কাজটুকু আমরা করেছি কিনা। এরপরতে দ্বিতীয়বার যদি সে আচরণবিধি ভঙ্গ করে অথবা আরও সিরিয়াস গুরুতর কোনো অভিযোগ করে, এই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা, সেই ধরনের স্পেসিফিক কথা না বললে, ভেগ কথা বলে তো লাভ হবে না। কারণ আমরা নির্বাচন কমিশন, আমি একটু জানতে চাচ্ছি স্যার, আপনি গুরুতর বললেন, যেহেতু এটা গুরুতর না আপনার কাছে মনে হয়েছে, আমি সহ এখানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে ক্লাসরুমে ঢুকে ক্লাসের সরাসরি সাউন্ড সিস্টেম ব্যবহার করে এবং ভোট চাওয়া সরাসরি, এটাকে আপনার কেন গুরুতর মনে হয়নি স্যার? এটা আমরা কষ্ট পেয়েছি স্যার। স্যার আমরা ব্যাপারে খুবই দুঃখ পেয়েছি যে আপনি এত বড় একটা ব্যাপারকে আপনি বলছেন এটা গুরুতর না এবং বলছেন ধাপে ধাপে পদক্ষেপ নেবেন। আপনার সেই ধাপটা কি 15 তারিখের পরে হবে কিনা স্যার? স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, এটার কারণে সংযুক্ত করবেন আপনি? হ্যাঁ আমি সংযুক্ত করব। সেটা হচ্ছে এই যে আচরণবিধি লঙ্ঘন, এটার কারণে যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে নষ্ট হয়েছে, এটার ক্ষতিপূরণ আসলে আপনারা কিভাবে দিবেন? জি স্যার। স্যার আমি আরেকটু বলি স্যার প্লিজ। স্যার দৃশ্যমান পদক্ষেপ যদি আপনি নাই নেন তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত, ছাত্রদল প্রমাণ করেছে যে শিবির আচরণবিধি লঙ্ঘন করেছে, শিবির প্রমাণ করেছে আচরণবিধি লঙ্ঘন করেছে ছাত্রদল। তার মানে দুটো স্পষ্ট প্রমাণিত আমাদের সামনে। তাহলে আমরা বা আমি, আমার মতো প্রার্থীরা যারা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করছি, তাদের জন্য আপনি তো অনুপযোগী একটা ফিল্ড তৈরি করে দিলেন। আমরা আসলে কি করব তখন? ধন্যবাদ। এই কথাটাই আমি বলছিলাম, আমি কথাটা এটাই বলেছি যে যে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ এসেছে সেই অভিযোগটা মানে যেই কমিটিকে গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটির কাছে গেছে, কমিটি সেটাকে যথোপযুক্ত যা প্রয়োজন মনে করছে সেই ব্যবস্থা গ্রহণ করছে। আমি এইটা বলছি, আমি গুরুতর আর অগুরুতর বলছি না, আমি যেটার জন্য যতটুকু পর্যন্ত মানে তাদের বিবেচনায় শাস্তিযোগ্য ততটুকু তারা শাস্তি। এমনও হয়েছে যে আমি যতটুকু জানি কোনো এক প্রার্থীকে ডেকে নিয়ে তার কাছে আন্ডারটেকিং নেওয়া হয়েছে
এখন মনে করেন যে যারা কতটুকু বা তাদের যারা অভিযোগ করেছে তাদেরকে জানিয়েছে কি জানা নাই সেটা আমার জানা নাই, কিন্তু এরকম ঘটনা তো ঘটেছে। সুতরাং প্রত্যেকটা বিষয়টা যেটা জানবেন আপনারা, অনুরোধ করব আমি প্রত্যেকটা শিক্ষার্থীরা যারা অভিযোগ করেছে এবং অভিযোগের প্রতিফলন দেখতে চেয়েছে তারা ওই কমিটির কনভেনার সাহেবকে একটু জানতে হবে। তার কারণ এইটা ইন্ডিভিজুয়ালি আমরা অনেকগুলা কমিটি করেছি যারা এই কাজগুলা এক্সার্ট করে। আপনারা বুঝেন অল্প কয়েকদিনের মধ্যে এত বড় একটা আয়োজন করতে গেলে যেটা হয়, যেমন আমরা আইন শৃঙ্খলার বিষয়ে আমরা প্রক্টরের কাছে জানি, নিজেও জানি, তাই আমাদের যেখানে অবজারভেশন আছে আমরা অবজারভেশন দেই, কিন্তু কাজটা উনি করেন। ঠিক একইভাবে যে আচরণবিধির বিষয়টা প্রফেসর বাহাদুর সাহেব এইটা করেছেন এবং প্রত্যেকটা বিষয়ে উনি এক্সারসাইজ করেছেন বলে আমাকে জানিয়েছেন, এবং উনি যারা অভিযোগ করেছেন তাদেরকেও পাল্টা জানিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। যদি এর মধ্যে কোনো ব্যত্যয় হয় তাহলে নিশ্চয়ই আমরা এটা জানাবো। এই মুহূর্তে প্রশ্ন করবেন মাহফুজুর রহমান, স্বতন্ত্র সম্মেলন প্যানেলের প্রার্থী। আসসালামু আলাইকুম। প্রথমে যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চাকসুকের যে আমেজ সেটা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে তাদের সুন্দর আয়োজন সেটা কন্টিনিউ করার জন্য এই ছাড়া আমাদের নির্বাচন কমিশনার আছেন এবং আমাদের সহ আলোচক যারা আছেন সবাইকে অভিবাদন জানাচ্ছি। আমার প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনার স্যারের কাছে, আমরা জানি বিগত 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের কীরকম ভয়ঙ্কর হামলা হয়েছে, সে জায়গা থেকে হামলা পরবর্তী সময় এখন পর্যন্ত আমাদের অনেকে আহত আছেন, অনেকে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাটা ওই সময় আমরা আসলে রিয়েলাইজ করি আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটুকু জোরদার আছে, কতটুকু স্ট্রং আছে। আর সেই জায়গা থেকে এখন আমাদের একটা বড় একটা আয়োজন চলতেছে চাকসু নির্বাচন, 36 বছর পরে নির্বাচনটা হচ্ছে, সেটাকে ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা কতটুকু জোরদার করা হয়েছে বা এই নিরাপত্তা ব্যবস্থাটা আদৌ কি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যথেষ্ট কিনা। আরেকটা কথা বলি, গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ আছে, কেন্দ্রীয় মাঠে আমাদের বাংলা বিভাগের 20-21 সেশনের এক শিক্ষার্থী হামলায় শিকার হন। এই সময় এসেও যদি কেউ হামলায় শিকার হয় তাহলে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা ভোটাররা যারা আসবেন তাদের নিরাপত্তাটা আসলে কতটুকু জোরদার হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভির ফুটেজগুলো আসলে আদৌ কার্যকর করা হয়েছে কিনা, সেই জায়গা থেকে আপনাদের প্রস্তুতি কেমন, আসলে আমরা কি নির্বিঘ্নে নির্বাচনটা শেষ করতে পারবো কিনা সেই আশঙ্কাটা। প্রশ্নটা পাওয়া গেছে স্যার। অশেষ ধন্যবাদ মাহফুজ, তোমার এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা 28 তারিখে যখন আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছি ওর পরের দিন রাতে বা ওদিন রাতেই বোধ করি এই ঘটনাটা ঘটেছে। খুব হৃদয় বিদারক এবং আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আমরা অত্যন্ত কষ্ট করে আমাদের রক্তাক্ত শিক্ষার্থীদের দেখতে হয়েছে। আমরা চাই না এই ধরনের একটা অমানসিক বর্বর কোনো ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটুক। সেই কারণে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের এই আইনশৃঙ্খলা বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ লোকাল গভর্নমেন্ট এবং জেলা সরকারের বিভিন্ন পর্ষদের সাথে আমাদের পরপর 2 বার এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা হয়েছে। সেই সভাতে আমরা আমাদের পুরোপুরি একটা নিরাপত্তা প্ল্যান আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং সেই মর্মে আমরা আমাদের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমি শুনতে পেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা আছে তার মধ্যে প্রায় 30টার মতো অকেজো ছিল বা বাকিগুলো অ্যাক্টিভ ছিল। আমরা সেই 30টাকে বলছি যে ঠিক করার জন্য, এবং আমার মনে হয় যে এখন সব সিসিটিভি ক্যামেরা যেগুলা বিভিন্ন পয়েন্টে আছে এগুলো অ্যাক্টিভ আছে। আর আপনাদের যারা ভোটার তাদের জন্য একটা সুসংবাদ হলো এই, আমাদের প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে, যেখানে ভোট গণনা হবে সেখানে সিসি ক্যামেরা থাকবে, বারান্দায় যেখানে সবাই চলাচল করবে সেখানে সিসি ক্যামেরা থাকবে। সুতরাং আমার মনে হয় যে অন্তত নিজেদের আস্থা অর্জন করার জন্য, দেখার জন্য এই বিষয়টি একটু অ্যাডভান্স চিন্তা আমাদের। তারপরেও বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা তো আমি আমার আগের আলোচনায় আমি হারিয়ে ফেলেছি, সুতরাং এই বিষয়টা আমি আর আলোচনা করব না। শুধুমাত্র একটি কথা বলবো যে বিশ্ববিদ্যালয়ে 40 বছর চাকরি করেছি আমি। এই 40 বছরে একটি কথাও যদি কেউ প্রমাণ করতে পারে কোথাও আমি আমার অবস্থান থেকে ব্যত্যয় করেছি, তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে আর থাকবো না।
এই কথাটুকু আমি মানে খুব গ্যারান্টি দিয়ে খুব জোর করে বলতে পারি। সুতরাং আমি যখনই এই দায়িত্ব নিয়েছি তখন আমি বুঝে নিয়েছি যে তাদের সাথে অ্যাটলিস্ট একটি আন্ডারস্ট্যান্ডিং আমাকে করতে হবে, যাদের মধ্যে একটু দলীয়, এখন আমি বলছি যে কারো দলের মতামত নাই এই কথাটা আমি অস্বীকার করছি না, কিন্তু এক্সপোজারটা কি, আমি যে দায়িত্ব পালন করছি সেখানে এই ধরনের কোনো কার্যক্রম করছি কি না সেই ধরনের স্পেসিফিক, এই জন্য আমার এই উপস্থাপক মহোদয় উনি তো বলছেনই যে স্পেসিফিক যদি এই ব্যত্যয়ের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে জানাতে পারে এবং আমরা সেই বিষয়টাকে নিশ্চয়ই ব্যবস্থার মধ্যে নেব। থ্যাংক ইউ স্যারকে ধন্যবাদ। ধ্রুব বড়ুয়া। ধন্যবাদ আজকে যমুনা টেলিভিশন আমাদেরকে এরকম প্রশ্নোত্তর একটা পর্বের সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। স্যারের কাছে আমার প্রশ্ন এবং কিছু কথা বলারও আছে। যেমন স্যার বিশ্বাস অবিশ্বাসের কথাটা বারবার টেনে আনছেন। আমি বলবো যে আসলে আমরা এমন একটা জেনারেশন যে জেনারেশন গত 15-16 বছর ধরে আসলে নির্বাচন দেখেনি, এবং 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হচ্ছে, সেটি আসলে সেই প্রক্রিয়াটাই বিশ্বাসযোগ্য হওয়া উচিত ছিল, মানে বিশ্বাসযোগ্যতা পাওয়ার কথা ছিল। কিন্তু স্যারদের কাছে আমরা বারবার বেল পদ্ধতি দেওয়ার দাবি নিয়ে যাচ্ছি, আমরা বারবার পোলিং এজেন্ট যাতে নির্বাচনের 24 ঘন্টা আগে প্রকাশ করা হয় সে দাবি নিয়ে যাচ্ছি। আমরা দাবি নিয়ে যাচ্ছি যাতে শিক্ষক এবং অ্যালামনাইদের নিয়ে আর একটা পর্যবেক্ষক টিম গঠন করা যায়, এবং একই সাথে যাতে সহযোগিতা এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা পাস নিশ্চিত করা হয়, কিংবা যাতে ভোট গণনা হাতে করা মানে হাত দিয়ে গণনা করা হয়। কিন্তু যখন আসলে তারা এই মানে 35 বছর পর একটা নির্বাচন হচ্ছে, এগুলো সুষ্ঠুভাবে তারা সম্পাদন করছেন না, তখন আসলে স্যার নিরাপত্তার এবং আমাদের অবিশ্বাসের জায়গাটা থাকবে, এটা খুবই স্বাভাবিক আর কি। মানে আমরা তো স্যার আগে কখনো নির্বাচন দেখি নাই। তো ওই জায়গা থেকে স্যার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের যে পর্যবেক্ষক টিম রাখার যে দাবিটা আমরা করেছিলাম শিক্ষক ও অ্যালামনাইদের নিয়ে, এবং নিরাপত্তা পাস দেওয়ার যে দাবিটা আমরা করেছিলাম, যাতে ক্যাম্পাসের ভিতরে, যেহেতু অতীতেও আমাদের প্রশাসন নিরাপত্তার যে ব্যর্থতা দেখিয়েছে তা আমরা তো বিশ্বাস করতে পারছি না, তো আমরা যাদেরকে বিশ্বাস করতে পারি তাদেরকে প্রবেশনের অনুমতি দিলে আসলে স্যার কী ধরনের ক্ষতি হতে পারে বা কেন দেওয়া হচ্ছে না, এটুকু জানতে চাই স্যার। ধন্যবাদ। আমি এই মঞ্চে থেকে ঘোষণা করছি, আমরা আজকেই একটি ঘোষণা দেব যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে সমস্ত আইডেন্টিটি আছে, এবং আমি আরেকটু বাড়াই, সেটি হলো যে সমস্ত সংগঠন কিংবা প্যানেল তারা ঘোষণা করছে তাদের মাঝ থেকে আমরা কিছু কি বলে পর্যবেক্ষক নেয়ার জন্য আমরা আজকে ঘোষণা দেব, নোটিশ দেব। সুতরাং আজকে রাতের মধ্যে বা কালকে দুপুরের মধ্যে আমরা এই কি বলে পর্যবেক্ষকদের একটা আবেদন চাইব, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু পর্যবেক্ষক আমরা অ্যালাউ করব। এই জন্য আমরা কিন্তু পর্যবেক্ষক একদম ভোট কেন্দ্র পর্যন্ত দিতেও আমাদের কোনো সমস্যা নাই। তো সমস্যা হলো যে একটু আগে যে মাহফুজ যে কথাটা বলছে যে আমাদের আইনশৃঙ্খলা বিষয়ে আমাদের অন্য বাইরের মানুষ যত বেশি আসবে তত কনসার্ন হয়, এই ছাড়া অন্য কিছু না। আমরা তো আমাদের প্রাক্তন ছাত্ররা বা অন্য যে সমস্ত অর্গানাইজেশন যারা বিভিন্ন জায়গায় কাজ করে তারা নিশ্চয়ই দায়িত্বশীল কাজ করে, এখানেও আসলে তারা দায়িত্বশীল আচরণই করবে। তারপরেও যেহেতু একটা ডিমান্ড আছে, পপুলার ডিমান্ড, যে কিছু পর্যবেক্ষক আমাদের দরকার, পর্যবেক্ষক থাকলে বরং আমরা বেশি উপকৃত হব, বরং আমরাই বেশি স্বচ্ছ থাকব। সুতরাং আমরা সেই পর্যবেক্ষকের ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত এবং আমাদের কমিশনের সিদ্ধান্ত জানালাম। জি স্যার, আপনাকে ধন্যবাদ। সম্পূরক প্রশ্ন, আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই, সেটা হলো স্যার বলেছেন যে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে আপনারা আলাপ করেছেন এবং আলাপের মধ্য দিয়ে তারা একটা সিদ্ধান্তে এসেছেন যে আপনাদের উপস্থিতিতেই তারা আসলে ভোটটা প্রদান করবে। কিন্তু স্যার আমি বলতে চাই যে আমাদের প্রক্রিয়া, আমাদের যে নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তো তাদের অস্তিত্বকে আসলে স্বীকার করেনি। তারা যে আছে, যদি তারা স্বীকারই করতো আমাদের কমিশন, তাহলে তাদের জন্য আসলে বেল পদ্ধতি আগে থেকেই তারা চালু করতো। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেল পদ্ধতি সাফল্যের সাথে আসলে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন এই কাজ করছে না, তখন আমরা মনে করছি আসলে একটা অসংবেদনশীল একটা আচরণ হয়েছে আমাদের কমিশনের পক্ষ থেকে। তো স্যার এটা কেন আগে থেকে, আমরা তো আগে থেকে দাবি দিয়ে আসছি, তাহলে কেন আগে থেকে আসলে স্যার এটা সম্ভব হয় নাই? আমরা এই ব্রেইল পদ্ধতি বিষয়ে আসলে দীর্ঘ সময় অনেকবার আলোচনা করেছি, এবং সেই আলোচনার ফলাফল শেষ পর্যন্ত আমরা তাদেরকে জানিয়েছিও, এবং আমার মনে হয় যে সেই সংগঠনের সাথে আজকে আলোচনাটা যেটা ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেই আলোচনাটা ওখান পর্যন্তই থাকুক, এখানে আর আলোচনা এই ব্যাপারে না করি। জি, আমরা আরেকজনের প্রশ্নে যেতে চাই, আমাদের সঙ্গে সাকিব মাহমুদ রুমি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনকে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার অত্যন্ত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। আমি স্যারকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। স্যারের কাছে আমার প্রশ্নের আগে আমার একটা দাবি রয়েছে, সেই দাবিটা স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি স্যার, আগামী পরশুদিন অর্থাৎ 15ই অক্টোবর আমাদের নির্বাচন, কিন্তু আগামীকাল 14 তারিখ আপনারা ক্লাস চলমান, পরীক্ষা চলমান, আপনারা এসব একাডেমিক কার্যক্রম বন্ধ করেন নাই। আমাকে আমি স্পেসিফিকলি যদি আপনাকে বলি, 2টা ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের আগামীকাল পরীক্ষা রয়েছে, সেখানে বেশ কিছু প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন, এবং কলা ফ্যাকাল্টিতে বাংলা বিভাগের পরীক্ষা রয়েছে, সেখানেও অনেক বেশি প্রার্থী রয়েছেন যারা কালকে পরীক্ষায় বসতে হচ্ছে। আপনারা যখন সিদ্ধান্ত নিলেন যে 15 এবং 16 তারিখ একাডেমিক সব কার্যক্রম বন্ধ থাকবে, আপনার একবারের জন্য স্যার এটা মনে হওয়া উচিত ছিল কিনা যে নির্বাচনের আগের দিন একজন প্রার্থী, আপনি স্যার আমাদের মেন্টাল স্ট্রেসটা বুঝতে পারছেন নিশ্চয়ই, এই মুহূর্তে আপনি নিজে প্রার্থী ছিলেন বললেন, সেই জায়গা থেকে একজন প্রার্থী হওয়া, একজন মানুষ, একজন শিক্ষার্থী আর কি প্রার্থী হয়ে আবার নিজের একাডেমিক পরীক্ষা, এর মধ্যে অনেক হচ্ছে সাপ্লি ইমপ্রুভ রাখারও সুযোগ নাই, কারণ তারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্ট। এক্ষেত্রে আপনার প্রতি আমার যে দাবিটা থাকবে শিক্ষার্থীদের পক্ষ থেকে, বাংলা এবং মাইক্রোবায়োলজি সহ যতগুলো ডিপার্টমেন্টে আগামীকাল একাডেমিক ক্লাস চলতে পারে, পরীক্ষা যেটা রয়েছে যে কোনো মূল্যে আপনি নির্বাচন কমিশনার হিসাবে আপনার ক্ষমতা বলে, প্রশাসনের সাথে কথা বলে যে কোনোভাবে হোক পরীক্ষা বন্ধ করতে হবে আগামীকাল, এটা আপনার কাছে আমার একান্ত দাবি। জি স্যার। দ্বিতীয় স্যার প্রশ্ন, এবার একটু প্রশ্নে আসি। অনেক তো এতক্ষণ কথা হয়েছে আচরণবিধি নিয়ে, আমি স্যার আর একটা ব্যাপারে বলতে চাচ্ছি, অলরেডি আপনি দৃশ্যমান কোনো স্টেপ নেননি। আমি যখন আজকে প্রচারণায় ছিলাম, আমার ছাত্র শিবিরের এক ছোট ভাই একটা জিনিস দিয়েছে, দেখতে খুব সুন্দর স্যার, আমি নিয়েছি। আমি আপনাকে যদি এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা যদি আপনাকে দেখাই এখানে, যেটা আমি অলরেডি যমুনা টেলিভিশনে বলার কারণে বট আক্রমণের শিকার হয়েছি, কিন্তু আমি যদি আপনাকে স্যার এটা দেখাই, যেটা আসলে অপচনশীল একটা জিনিস, প্লাস্টিক ম্যাটেরিয়াল টাইপের, যেটা আমি যদি স্যার আপনাকে দেই আপনি টেনে ছিঁড়ে পারবেন বলে আমার মনে হচ্ছে না, এবং এটা স্যার পানিতে ভেজালেও ক্ষয় হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না স্যার। আপনি যদি এটা ছিঁড়তে পারেন ছিঁড়বেন। আমরা পেয়েছি, এটার প্রশ্ন ব্যাপারে পেয়েছি। জি এটার ব্যাপারে আপনার পদক্ষেপ কি এবং অবস্থান কি? জি প্রশ্ন পেয়েছি স্যার। জি প্রথম তোমার দাবির বিষয়ে আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আগামীকাল যে সমস্ত বিভাগে পরীক্ষা আছে এবং সেই ডিপার্টমেন্টে যদি কোনো প্রার্থী থাকে তাহলে সেই পরীক্ষা হবে না। কথা পরিষ্কার এবং ক্লিয়ার। আমি কন্ট্রোলার অফিসে এখনই এখান থেকে বেরিয়ে ফোন করব এবং আমি বলবো যে কালকে যদি কোনো, এখন শুধু এই জন্যই আমি যে দাবি করেছো সে শুধু আমাকে বলবে কোন কোন ডিপার্টমেন্টের কোন পরীক্ষায় কোন প্রার্থী আছে, এইটা আমাকে জানাবে, সেইটা পরীক্ষা বন্ধ হবে, কথা শেষ। আর দ্বিতীয়টা হলো যে পরিবেশ বান্ধব হওয়া, আমি প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবার কাছে আমরা বলি, আমার এখানে যখন আমাকে বলছে যমুনা টেলিভিশন বলছে যে কয়টা ডাল কাটতে, আমি এটা পর্যন্ত রাজি হই নাই। কেন? কারণ আমরা পরিবেশ সংরক্ষণ করতে চাই যতটুকু সম্ভব। আমরা প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করব, আমরা এমন কোনো কিছু করব না যাতে পরিবেশ বিঘ্নিত হয়। আমাদের আচরণবিধিতে এই বিষয়টা এইভাবে উল্লেখ করা নাই বলে, না হলে আমি এখন হয়তো তাদের কাছে আচরণবিধি কমিটির কাছে পাঠাতাম। কিন্তু একটা কথা বলি, সেটি হলো, আবারও বলি, আমরা প্রত্যেকেই এই মাটির সন্তান, এই মাটি আবার আমাদেরকে গ্রহণ করবে। আমরা প্রত্যেকেই মাটি এবং মানুষের যদি আমরা রক্ষা না করি তাহলে আগামী দিনটা আমাদের জন্য ভয়ঙ্কর হবে। এবং আমরা সেই জন্য চাকসুতে আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। চাকসুতে এই আগে ছিল না, আমরা যখন চাকসু ছিলাম মানে নির্বাচন করেছি তখন ছিল না। এখন এই পরিবেশ বা জলবায়ু এই সমস্ত যে সমস্ত অভিধাগুলো যোগ করে যে সমস্ত সম্পাদকীয় পোস্ট তৈরি করা হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীদের অবদান, তারা নিশ্চয়ই সেটা চেয়েছে এবং আমরা মনে করি আগামী দিনে তারা সেটা রক্ষা করার চেষ্টাও করবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্বে আমরা শুরুতেই শিক্ষার্থীদের প্রশ্ন নিতে চাই। আপনি তো প্রার্থী নিজেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্যানেলবিহীন জিএস পদপ্রার্থী, ব্যালট নম্বর 19। আমার প্রশ্নটা হচ্ছে স্যারের প্রতি। স্যার, কয়েকজন প্রার্থী বিধি লঙ্ঘন করার পরও আমরা তেমন দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখি নাই। আজকে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল বাইরের লোক এনে প্রচারণা চালাচ্ছে, যেটা নিরাপত্তার ব্যবস্থার হুমকি স্বরূপ।
যদি এরকম হয়, এটা নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে? আমি একটু যুক্ত করবো এখানে। একটু স্পেসিফিক করতে হবে। স্যার, আজকে সকালে আমি যখন প্রচারণা চালাতে গেলাম, তখন বিবিএ ফ্যাকাল্টির সামনে কিছু বাইরের লোক এসে, বিভিন্ন রাজনৈতিক দলের বাইরের লোক এসে প্রচারণা চালাচ্ছে। যদি এরকম হয় তাহলে সেটা আমাদের প্রার্থী এবং যারা ভোটার আছে তাদের জন্য হুমকি স্বরূপ। এটা নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে? আপনি আপনি দলের নামটা উল্লেখ করলে আমার মনে হয় স্যারের উত্তর দেওয়া সহজ হতো। আপনি ভয় পাচ্ছেন কিনা সেজন্য দলের বলছি নাম একটু বলতে? স্পেসিফিক করবেন। আপনি ওরা ভয় পাচ্ছেন কিনা? আমি দুইজনকে বললাম, ওনারা আমি বললাম তোমরা কোন ডিপার্টমেন্টের, ওরা কোনো আমাকে উত্তর দেয় নাই। এটা ওদের হাতে আমি শিবিরের ব্যানার পোস্টারও দেখলাম, আর ছাত্রদলের পোস্টারও দেখলাম। তো আমার এই শিক্ষার্থী, সে নিজে প্রার্থীও, তার অভিযোগটা আমার কাছে অভিনব মনে হয়েছে। অভিনব এই অর্থে সে মৌখিকভাবে একজন প্রার্থী হিসাবে সে প্রথম দায়িত্ব ছিল এটা লিখিতভাবে এভিডেন্স সহকারে অভিযোগটা দেওয়া। কারণ আমরা মনে করি, আমরা তো আসলে ভিজিলেন্সে সবাইকে আমরা একসাথে দেখার সুযোগ হয় না, কেউ না কেউ অভিযোগ করে, এবং আমরা যতগুলো অভিযোগ পেয়েছি প্রত্যেকটা অভিযোগের বিষয়ে আমাদের নির্ধারিত সেলে আমরা ফরওয়ার্ড করেছি। সেখান থেকে যে সমস্ত ব্যবস্থাপনা হয়েছে সেটিও অভিযোগকারীকে জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও দুই একজন যদি নাও জানে থাকে, তারা নিজেরা জেনে নিতে পারে যে অভিযোগের রেজাল্টটা কী হয়েছে। এখন তুমি যদি রিয়েলি ফিল করো যে এইটা ব্যত্যয় হয়েছে, আমি জানি না কে করছে, হয়েছে বললাম, কারণ আমরা তো সমস্ত জায়গাতে ঘুরিও না, জানিও না, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবং আমি তোমার অভিযোগটাকে নিচ্ছি না, ব্যাপারটা এরকম নয়, কিন্তু অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে হলে আমাদের লিখিত অভিযোগ লাগবে। ধন্যবাদ। আমরা আরেকজন সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের স্যার সতর্ক, মানে কোনো একটা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিপরীতে সতর্ক করাকে আপনারা সমাধান হিসেবে আসলে যদি দেখাচ্ছেন, এটা কি স্যার যেদিন নির্বাচনের দিনে কি একইভাবে এটা অব্যাহত থাকবে কিনা, বা এটা কার্যকর হবে কিনা সতর্ক করাটা? আমাদের নির্বাচন আচরণবিধি যেখানে প্রণীত হয়েছে সেখানেই শেষে আইনের ব্যবস্থাপনা কিন্তু বিশ্লেষণ করা আছে। সুতরাং এটা তুমি যখন কোনো একটা কোর্টে যাবে, সেই কোর্টে গেলেও প্রত্যেকটা আইনের একটা ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ধারার একটা সংজ্ঞা আছে কতটুকু পর্যন্ত যাবে, সেই ব্যাপারে সেরকম করে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমি বললে লাভ হবে না, কারণ যারা, তুমিও অভিযোগ হতে পারে, আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারো, আমি আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করতে পারি। যেই অভিযোগটা হবে সেটা যারা অভিযুক্ত এবং যে অভিযোগ করেছে দুইজনকেই তারা ডাকান। সেই ব্যাপারে যথেষ্ট যদি আলোচনা যদি এরকম হয় যে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটা যদি জানানো হয়, সেখানে যদি কোনো ব্যত্যয় হয় অথবা কেউ যদি সংক্ষুব্ধ থাকে, তাহলে ফার্দার আলোচনা করতে পারে, কারণ এরপরে হায়ার বডি তো আছেই, আমি তো রয়েছি। সুতরাং আমার কথা হলো যেটা স্টেজ বাই স্টেজ যেতে হবে। আমি তো ধরে কেউ বলে দিল, আমি কেউ একজনকে শাস্তি দিতে পারি না। আমার পারতে হলে আমাকে এভিডেন্স লাগবে, এবং এভিডেন্সের সাথে যৌক্তিক ব্যাখ্যাও লাগবে। এটা তো আইনের ধরন। আপনাকে ধন্যবাদ, এই উত্তরটা আমরা পেয়েছি। আরেকজন ভোটারের প্রশ্নে যেতে চাই। ভোটার, বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইকরম হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, 21-22 সেশন। স্যার, আমি একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে সরাসরি নির্বাচন কমিশন রিলেটেড, যেসব প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের ব্যাপারে আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে, এর কোনো দৃষ্টান্ত আমরা এখন অবধি দেখিনি। একজন স্বতন্ত্র প্রার্থী যার আসলে কোনো প্যানেলের এগেইনস্টে গিয়ে তার নিজেকে লড়তে হয়, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডটা তার জন্য খুবই সংকুচিত, তার জন্য কি আপনারা কোনো ন্যায্য কোনো ধরনের একটা পরিবেশ দিতে পারতেছেন কিনা, এই ব্যাপারে আপনি নিজেকে কতটুকু সাকসেসফুল মনে করতেছেন, যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ডটা আপনি সমান রাখতে পারছেন কিনা? স্যার, শেষের অংশটাই মনে হয় প্রশ্ন, এর আগেরটা আমরা উত্তর পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের জন্য চেষ্টা করছি। আমি আবার বলি, বারবারই বলি, এই ইলেকশন কিন্তু তোমাদের। এই ইলেকশনে জিতবে হারবে সব তোমরা, এবং যারা ভোট দিবে তারাও তোমরা। আমরা কিন্তু এইটার অংশীজন নই। আমরা শুধুমাত্র তোমাদের এই কার্যক্রমকে পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত, এবং এইটা একটা টিডিএস জবও বটে। কিন্তু আমরা প্রতিদিন তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কেন? কারণ এই বিশ্ববিদ্যালয়কে তোমরা সবার জন্য
সমান অধিকার বা সমমর্যাদায় রাখতে পেরেছো, এই জন্য তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা। কিন্তু আমার বক্তব্য হলো যে দুই একটা যে ব্যত্যয় ঘটেছে বলে আমি বলছি, আমি যে অভিযোগ পেয়েছিও, লিখিত অভিযোগও আছে, সেই লিখিত অভিযোগের বিষয়ে পর্যায়ক্রমে যেরকম ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং সেটি যিনি অভিযোগ করেছেন তিনিই জানতে পারবেন। এটা তো পাবলিক করার বিষয় নয়, কারণ কাউকে তো আমি বিচার মানে আইনগত বিচার ইয়াতে পাবলিক বিচার করছি না। একজনের অভিযোগ যিনি করছেন সেটা সে প্রতিপালন হয়েছে কি না সেটা সে খবর নিলে যদি সে জানাবে, আমাদের কোনো সমস্যা তো নাই, কিন্তু সে তো আগে জানতে হবে এটা প্রতিপালন হয়েছে কি না। সে যদি প্রতিপালন না হয় সেটার জন্য আমি তো আবারও বলছি, তারপরে উনি যে কনভেনার হয়েছেন বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর তো আমি আসি, আমাকে তো বলে নাই, কেউ তো এরকম জায়গা বলে নাই স্যার এই কাজটা আমি বলছি আমাকে এটার বিবেচনা করা হয় নাই বা এই শাস্তি দেওয়া হয় নাই বা এটার উপযুক্ত বিচার হয় নাই, বলে নাই তো কেউ। ধন্যবাদ স্যার। আপনি কতটা সাকসেসফুল মনে করেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণে আপনার নিজেকে? আমি সাকসেসফুল না, আমার শিক্ষার্থীরা সব সাকসেসফুল। কারণ এই বিশ্ববিদ্যালয়ে আমি তো ঢাকায় গেছি, জাহাঙ্গীরনগর দেখছি, রাজশাহী দেখেছি। আমার বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীরা প্রত্যেকে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে উপায়ে প্রত্যেকের সাথে যেভাবে হাস্য উজ্জ্বল অবস্থায় তারা প্রচারণা চালিয়েছে, এটা একটা উদাহরণ বলে। আমি খুব হ্যাপি এটা নিয়ে। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেকজন শিক্ষার্থীর প্রশ্নে যেতে চাই। আমি একটু যোগ করতাম। জি, খুব সংক্ষেপে তাহলে। স্যার, আপনি বলছেন যে আসলে কেউ অভিযোগ দেয় নাই, অভিযোগ দেয় নাই, এটা যেমন সত্যি, ঘটনাগুলোর যে ঘটছে এটাও সত্যি। এখানে আপনারা আচরণবিধিতে বলা হয়েছে যে কোনো ধরনের ভোটার এবং প্রার্থী ছাড়া আর কেউ প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো আছে এক্সিস্টিং, তাদের যে নেতারা আছে তারা সবাই অছাত্র, আর তারা ভোটারও না, তারা প্রচারণা সরাসরি অংশগ্রহণ করতেছে, এটা সবাই দেখতেছে। এটা কি আলাদা করে অভিযোগ দেওয়া লাগবে নাকি এটা আপনারা দেখছেন না? আমি তো তোমার পরিচয়টা একটু যদি জানতাম তাহলে ভালো হতো, কারণ আমি আসলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদেরকে চিনবো এটা আসলে আমার জন্য ডিফিকাল্ট। আর এমনকি যারা এই বিপি দাঁড়াইছে এদেরকেও আমি খুব বেশি চিনি না, মানে আমি এত বলতে পারো যে আনাড়ি। তো সেই হিসাবে কোন শিক্ষার্থী কোন দলের নেতা বিশ্বাস করো আমি জানি না। এক্ষেত্রে আনাড়ি হলে নিরপেক্ষ থাকা সহজ। আমি জানি না, তো এই যে জানি না যে বলে আমি যেটা বলছি একটা এই লাইনে আমি একটা আনাড়ি, তো সেই হিসাবে আমাকে একটু জানালে কৃতার্থ হব। ধন্যবাদ। জি, আমরা আরেকজন ভোটারের প্রশ্নে যেতে চাই, খুব সংক্ষেপে, শেষ দিকে আছি আমরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তহিদুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। আমার সেশন হচ্ছে 24-25। আমার প্রশ্নটা ছিল ইব্রাহিম রনি ভাই এবং সাজ্জাদ হোসেন হৃদয় ভাই এবং আমরা স্যারের কাছে প্রশ্ন যাচ্ছি স্যারের কাছেও। প্রশ্নটা হচ্ছে যেদিন প্রথম দিনে যেদিন প্যানেল ঘোষণা করছিল, শুরু থেকে আমরা জানি যে এখানে বহিরাগত নিষিদ্ধ, কিন্তু প্যানেল ঘোষণার সময় কেন্দ্রীয় নেতারা এসে শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেলে ওনারা প্যানেল ঘোষণা করছিল। এটা কি আচরণবিধি লঙ্ঘন নয়? স্যারের কাছে আমার প্রশ্ন। আর যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে এটার আর কি সমাধান কি ছিল? একই প্রশ্ন এসেছে স্যার, খুব সংক্ষেপে। খুব সংক্ষেপে এটা বলবো, তোমরা সচেতন শিক্ষার্থী, যারা আইন মানে না, যারা আইন লঙ্ঘন করে তাদেরকে তো শাস্তি দেওয়ার সুযোগ তো তোমার কাছে 15 তারিখে আছেই, সেটি হলো ব্যালটে। সো তুমি মনে করো যে এটা অন্যায় করছে, কেউ একজন যদি করে থাকে সেই অন্যায়ের জন্য তোমার হাতে যে অস্ত্রটা আছে সেটা ব্যবহার করবে। ধন্যবাদ। জি, অধ্যাপক মনিরুদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, চাকসু নির্বাচন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই এত ব্যস্ততার মধ্যে। বলি কারণ সবাই যমুনা টেলিভিশনের এত ধন্যবাদ দিয়েছে, আমি যদি না দেই এটা গুনাহ হবে। তার কারণ যমুনা টেলিভিশন আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত প্রতিটি বিষয়কে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তারা ওন করছে, এটি আমাদের জন্য গর্বের। আমরা আপনাদের সব কলাকুশলী থেকে আপনাদের সমস্ত ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাতে চাই। জি স্যার, যমুনা টেলিভিশনের পক্ষ থেকেও আপনার প্রতি কৃতজ্ঞতা স্যার। ধন্যবাদ স্যার। আমরা একদম শেষ দিকে ভাই একদম ছোট্ট করে প্রশ্ন করবো স্যার। আজকে থেকে রাত 10টা থেকে আমাদের প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। অনলাইন প্রচারণার ক্ষেত্রে এটা কি বিধিমালা লঙ্ঘন হবে কিনা, অনলাইন প্রচারণা যদি হয়? এক। আর 2 নাম্বার, এই যে আমাদের আচরণবিধি লঙ্ঘন, সেটা কি ক্যাম্পাসের ভিতরে নাকি ক্যাম্পাসের বাইরে প্রচারণা করতে পারবে? এটা যদি স্পষ্ট কোনো নির্দেশনা আসতো ভালো হতো। স্যার খুব সংক্ষেপে।
খুবই সংক্ষেপে, অনলাইনের বিষয় তো আসলে আমাদের নিয়ন্ত্রণ নাই। এটা আমরা যখন প্রচারণা শুরু করেছে তখনই এই বিষয়টা নিয়ে কথা হয়েছে যে আমরা ফাইনাল ভোটার তালিকা দেই নাই, প্রার্থী তালিকা দেই নাই, তারপরেও দু একজনে তাদের বিষয়টা বলছে। আমি পরবর্তী সময়ে আমাদের আচরণবিধি প্রণয়ন কমিটির কাছে বলছি, দেখেন অনলাইনটা তো আমাদের নিয়ন্ত্রণে না। এটা হলো এমনকি তুমি ভোটের দিনে তো করবা, আমি তখন কি করব, এটা আসলে কিছু করার নাই। আর দ্বিতীয় সেটি হলো যে আমরা আমাদের ক্যাম্পাসকে ধরছি এই রেল স্টেশন থেকে 1 নম্বর রাস্তা, আর যে স্টেশনগুলো থেকে আমাদের ট্রেনগুলো আসে সেটা। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমাদের যারা প্রার্থীরা আছেন আপনাদের জন্য শুভকামনা। দর্শক, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো চাকসুদা স্টুডেন্টস ভয়েসের এই আয়োজন। ঠিক ভোটের দিন সকাল থেকে ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত সমস্তটা সময়ে যমুনা টেলিভিশন থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সরাসরি সম্প্রচার হবে পুরো ভোট গ্রহণ এবং ভোট গণনা প্রক্রিয়া, পুরোটাই দেখতে পারবেন যমুনা টেলিভিশনের পর্দায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।